নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি চারটের চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ মহারাষ্ট্রে ভোট গ্রহণ চলছে। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভার জন্য ভোট গ্রহণ চলছে। পাশাপাশি ঝাড়খণ্ডেও চলছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। একটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে 32.18%। মুম্বাই শহর ও লাগোয়া এলাকায় ভোটের হার কম। মুম্বাইয়ে সবচেয়ে কম ভোটের হার এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে। সকাল সকাল বুথে ঢুকতে দেখা যায় বলিউডের তারকাদের, তবে সালমান খানকে এখনো পর্যন্ত ভোট দিতে দেখা যায়নি বলে জানা যাচ্ছে। তবে সালমান খানের বাবাকে দেখা গিয়েছে ভোট দিতে, সেলিম খানকে। 2019-এ মহারাষ্ট্রে ভোটের হার ছিল 60%-এরও বেশি। এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আশিস দা, শুরুতেই যেটা জানতে চাইবো, আমরা দুপুর 1টা পর্যন্ত যে তথ্য পেয়েছিলাম ভোটের হার সেটা দেখাচ্ছি, এবং এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর 3টে, কোনো কি আপডেট নির্বাচন কমিশন দিতে পেরেছে? 3টে পর্যন্ত কত ভোট পড়ল? ঠিকই ঋষি, যে 2 ঘন্টা অন্তর নির্বাচন কমিশন সাধারণত আপডেট দেয়। একটার আপডেটটা আমরা 2টোর পরে পেয়েছি। 3টের সময় যে আপডেট, 3টে পর্যন্ত ভোটদানের আপডেট এখনও নির্বাচন কমিশন জানায়নি। হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে। কিন্তু যে ভোট পড়েছে মহারাষ্ট্রে সেটা 32%-এর বেশি দুপুর 1টা পর্যন্ত। মহারাষ্ট্রে যেহেতু 2019 সালে 61.44% ভোট পড়েছিল, তাতে একথা এখন বলা যায় যে ভোটদানের হার স্বাভাবিক। অর্থাৎ ভোটদান খুব ব্যাপকভাবে বেড়েও যায়নি, ব্যাপকভাবে কমেও যায়নি। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ভোট হয়েছে দুপুর 1টা পর্যন্ত, তাতে 32% ভোট মানে স্বাভাবিক। হয়তো দিনের শেষে সামগ্রিকভাবে ভোটদানের হারটা 61, 62, 63% এইরকম থাকবে বলেই এই অঙ্কটা দেখে অন্তত মনে হচ্ছে। কিন্তু মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শহরাঞ্চলে ভোট কম হচ্ছে, তুলনায় গ্রামাঞ্চলে ভোট একটু বেশি হচ্ছে। অর্থাৎ মুম্বাই এবং তাকে ঘিরে যে বিস্তীর্ণ শহরাঞ্চল, আমরা জানি তার মধ্যে বিরাট বিপুল বস্তি রয়েছে এবং যেখানে হাজার হাজার মানুষ বাস করেন, সেটা নিয়ে যে বিপুল শহরাঞ্চল, সেই শহরাঞ্চলে ভোটটা রাজ্যের সামগ্রিক যে হার তার থেকে কম হচ্ছে। কতটা কম? প্রায় 4-5% কম হচ্ছে। এখন এটা রাজনৈতিক তাৎপর্য আছে, তাছাড়া ভোট দানের তাৎপর্যও আছে। একটা জিনিস হচ্ছে এই যে মুম্বাইয়ে যেমন অনেকে কাজ করতে যান, পরিযায়ী শ্রমিক বা কর্মচারী, তাদের তো ভোটাধিকার থাকে না। তারা ভোটের দিন ছুটি পেলে বাড়িতে বসে থাকেন, তা না হলে তারা কাজে যান। কিন্তু মুম্বাই থেকেও আবার হাজার হাজার মানুষ অন্য জায়গায় কাজ করতে যান। তারা মুম্বাইতে ফিরে, তাদের ভোট মুম্বাইতেই, তারা ফিরে মুম্বাইতে ভোট দিলে একটা স্বাভাবিক ভোটের হার হয়। এখনো পর্যন্ত জিনিসটা দেখে মনে হচ্ছে মুম্বাই থেকে সে রাজ্যের অন্যত্র বা দেশের অন্যত্র যারা কাজ টাজ করতে গেছেন, তারা কি সবাই ফিরেছেন? ফিরে কি তারা ভোট দিয়েছেন? মনে হয় সেখানে একটা ঘাটতি পড়ছে বলে মুম্বাইতে ভোটদানের হারটা রাজ্যের সামগ্রিক ভোটদানের হার থেকে কম। এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। রাজনৈতিক তাৎপর্য এই যে মারাঠাওয়াড়া, বিদর্ভ বা উত্তর মহারাষ্ট্রের মতো গ্রামীণ যে এলাকা, সেই এলাকায় মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোটের শক্তিটা বেশি বলে ধরা হচ্ছে। আর এই থানে, কোঙ্কণ, মুম্বাই, এই যে এলাকা, পশ্চিম মহারাষ্ট্র, এইসব যে এলাকা, শহর প্রধান এলাকা, এইসব জায়গায় বিজেপির প্রভাবটা বেশি বলে ধরে নেওয়া হয়, মহাজুতির প্রভাব বা বিজেপি জোটের প্রভাব। এখন শহর এলাকায় ভোটদানের হার যদি কম হয়, তার কি রাজনৈতিক তাৎপর্য থাকতে পারে বিজেপি শিবিরের জন্য বা বিরোধী শিবিরের জন্য, এইটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে অভিজ্ঞ মহলে। একদমই। আসলে এর পাশাপাশি যদি আমরা দেখি, লোকসভা ভোটেই দেখা গিয়েছিল যে বিজেপি জোটের কি ফলাফল হয়েছিল, কতটা তারা সেখানে ভোট ব্যাংকে ধস নেমে গিয়েছিল কার্যত। সেই নিরিখে যদি আবার দেখা যায় বিধানসভা ওয়ারি যদি চর্চা করা যায়, তাহলে কিন্তু এই কংগ্রেস নেতৃত্বাধীন
মহাবিকাশ আঘাড়ি জোট তারা অনেকটা এগিয়ে রয়েছে। তারপরে পরের পর যে ঘটনাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখিয়েছি, আপনিও যে বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন আমাদের সঙ্গে, এই গতকালও যেমন বিনোদ তাওরে যে 5 কোটি টাকা সমেত ধরা পড়লেন, দেখা গেল যে আরও বেশি টাকা হয়তো তিনি বা তারা দিয়েছেন, প্রায় 15 কোটি টাকার একটা হিসেব পাওয়া যাচ্ছিল ডায়েরি থেকে। তারপরে অজিত পাওয়ারের প্রধানমন্ত্রী সভায় না যাওয়া, তার মন্তব্যের খণ্ডন করা, তা নিয়ে দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে অজিত পাওয়ারের একটা সে বাকযুদ্ধ, এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিকভাবে কি একটু পেছন দিক থেকে শুরু করলাম, যদি এটা এবারে খেলার ভাষাতেও যদি যাই, যে একটু পেছন দিক থেকে শুরু করেছে এই ভোটে বিজেপি যে জোট? দেখো, বিজেপি জোটটা আমি বলবো ব্যাপারটা হচ্ছে এই রকম যে বিজেপি জোটটা যে জোর নিয়ে শুরু করেছিল, ভোটের দিন তার থেকে কিছুটা শক্তি ক্ষয় করে ফেলেছে। কেন? ঋষি, তুমি যেটা খুব সঠিকভাবেই বললে যে লোকসভা নির্বাচনে 31টা আসনে মহাবিকাশ আঘাড়ি জিতেছিল বিরোধী, আর বিজেপির জোট যেটা মহাজুতি তারা 17টি আসন জিতেছিল। সেই হিসেবটা যদি করা হয় তাহলে 163টি আসনে কংগ্রেস জোটে গিয়ে আর 125টি আসনে বিজেপি জোটে গিয়ে। এটা কেন হয়েছিল? তার কারণ হচ্ছে অজিত পাওয়ারের যে এনসিপি, তার ভোটটা বিজেপি শিবিরে ট্রান্সফার হয়। ফলে এই যে খামতিটা, সেই খামতিটা মেকআপ করতে গেলে কি করতে হবে না, এবারে বিধানসভা নির্বাচনে বিজেপি, অজিত পাওয়ারের শিবসেনা এবং একনাথ সিন্ধের অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ সিন্ধের শিবসেনা, তাদের মধ্যে সম্পর্কটা খুব মসৃণ রেখে যেতে হবে, খুব ভাইচারা দেখাতে হবে, খুব গলাবলি দেখাতে হবে, যাতে করে একের ভোট অপর ঘরে ট্রান্সফার হয়। দেখলাম উল্টোটা। কি দেখলাম? বিধানসভা ভোট যত এগিয়ে এলো, প্রধানমন্ত্রীর দেওয়া স্লোগানকে নস্যাৎ করছেন অজিত পাওয়ার। অজিত পাওয়ারকে তাই নিয়ে প্রকাশ্য জনসভায় গালি দিচ্ছেন দেবেন্দ্র ফডনবিস। একনাথ সিন্ধের জন্য বরাদ্দ হওয়া আসনে নবাব মালিককে দাঁড় করিয়ে দিচ্ছেন অজিত পাওয়ার। এই নিয়ে সিন্ধে শিবসেনার সঙ্গে অজিত পাওয়ারের সম্পর্কের ফাটল ক্রমাগত চওড়া হচ্ছে। সুতরাং ভোটটা যখন বিজ্ঞাপিত হয়েছিল, ভোটটা যখন ঘোষণা হয়েছিল, তখন এই জোটের যে এনার্জি ছিল, জোটের মধ্যে অভ্যন্তরীণ যে শক্তি ছিল, সেই শক্তি কিন্তু পথ চলতে চলতে বেশ খানিকটা ক্ষুইয়েছে। ফলে কতটা ভোট এক পক্ষ থেকে অন্য পক্ষে ট্রান্সফার হবে, অর্থাৎ যেখানে বিজেপির ক্যান্ডিডেট, সেখানে যে এনসিপি সমর্থকটি রয়েছেন, তিনি কি গিয়ে বিজেপি প্রার্থীকে পদ্মফুলে ভোটটা দেবেন? প্রশ্নটা এইখানে। মনে হচ্ছে যে ভোট ট্রান্সফারের এই সমস্যার মধ্যে পড়ে গেছে মহাজুতি জোট। একদমই। আশিস দা, আমরা যদি ঝাড়খণ্ডের ভোটের দিকে নজর রাখি, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে 38টি আসনের জন্য, এবং এই ঝাড়খণ্ডে আবার বেশ কিছু সংস্থা তাদের যে ওপিনিয়ন পোল বা ফার্স্ট ফেজের পরে পরে কেউ কেউ এই বিজেপি জোটকে এখানে এগিয়ে রাখছিল সব দিক থেকে দেখে। এবং আমরা দেখেছি যে এই বছরই ঝাড়খণ্ডের একেবারে মুখ্যমন্ত্রী আসনে থাকাকালীন হেমন্ত সোরেনকে তাকে পদত্যাগ করিয়ে তাকে গ্রেপ্তার করে ইডি। তারপরে চম্পাই সোরেন, তিনি মুখ্যমন্ত্রী হন, তার সঙ্গে একটা সম্পর্ক, তিনি আবার চলে গেলেন বিজেপিতে। এই সব মিলিয়ে কি মনে হচ্ছে আজকে ঝাড়খণ্ডের এই ভোট? দেখো, ঝাড়খণ্ডে 28টা আসন আছে আদিবাসীদের জন্য সংরক্ষিত। এইটা এই 28টা আসনের মধ্যে 20টি আসনের ভোট প্রথম দফায় হয়েছে। বাকি 8টি আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের ভোট আজকে হচ্ছে দ্বিতীয় দফায়। আজকে মোট 38 আসনে ভোট গ্রহণ চলছে, যেটা স্ক্রিনে আমরা দেখাচ্ছি কলকাতা টিভিতে। তার মধ্যে কয়েকটি, যেমন বললাম যে 8টি আদিবাসী সংরক্ষিত, তেমনি কয়েকটি তপশিলি জাতির জন্য সংরক্ষিত, এবং বাকিটা সাধারণ আসনে ভোট হচ্ছে। একটা বলা যেতে পারে যে আদিবাসীদের মধ্যে ইন্ডিয়া জোট, অর্থাৎ কংগ্রেস, জেএমএম এবং বামপন্থীদের যে জোট, তাদের শক্তি বেশি। এবং যেটা শহরাঞ্চল ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ, হাজারিবাগ ইত্যাদি যে শহরাঞ্চল ঝাড়খণ্ডের, সেখানে ধরে নেওয়া হয় বিজেপির শক্তি বেশি। বিরোধী ইন্ডিয়ার শক্তি যেখানে বেশি, তার বেশিরভাগ অঞ্চলটা প্রথম দফার ভোটে ভোট হয়ে গেছে। দ্বিতীয় দফায় যেসব জায়গায় ভোট হচ্ছে, এর বেশিরভাগ জায়গায় বিজেপি জোটের জেতার কথা। ভোটদানের হার কি বলছে? ভোটদানের হারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 48% ভোট হয়েছে। 2019-এ সামগ্রিকভাবে এখানে ভোট পড়েছিল
65.65% মতো। তার মানে বেলা 1টা অবধি যদি 48% ভোট পড়ে থাকে, তাহলে ঝাড়খণ্ডে ভোট দান সম্ভবত 2019-এর যে মাত্রা তাকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে গিয়ে সেটা 70% দিকে যেতে পারে। এটা কার পক্ষে যাচ্ছে? অনেকে মনে করেন যে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেভাবে তার কারাবাস করানো হয়েছে, এইটা ঝাড়খণ্ডবাসী ভালোভাবে নেননি। এবং সেই জন্যে ঝাড়খণ্ডে একটা সহানুভূতির হাওয়া হয়তো হেমন্ত সোরেনের পক্ষে তৈরি হয়েছে। তার জন্য কিছু মানুষ বাড়তি হয়তো বেরিয়ে এসে ভোট দেবার তাগিদ অনুভব করছে। একদমই। অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে যে ভোট দানের হার শেষমেশ কোথায় যায় এবং কি হয়। ফলাফল আমরা জানতে পারবো 23শে নভেম্বর। নজর রাখবো পরের খবরে। উত্তরপ্রদেশে কাকরৌলিতে ভোটারকে হুমকি, বন্দুক দেখিয়ে পুলিশের হুমকি ভোটারকে। উত্তরপ্রদেশে কাকরৌলিতে, উত্তরপ্রদেশেও কিন্তু সেখানে বিধানসভার উপনির্বাচন চলছে, আর সেখানে এই উপনির্বাচনে ভোটদানে বাধা সহ একাধিক অভিযোগ উঠে আসছে। আর এবার পুলিশের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। উত্তরপ্রদেশের কাকরৌলিতে ভোটারকে হুমকি, বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছে পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। चलो चलो यही तो मारने के हैं आदेश, यही तो मारने का आदेश है, यही तो मारने का आदेश है। चलो चलो इन्हें ना কথা বলবো আমাদের প্রতিনিধি मनीष तिवारी रोज আমার সঙ্গে টেলিফোনে। मनीष जी, हुआ क्या? बिल्कुल ऋषि जी, अगर देखा जाए उत्तर प्रदेश के 9 विधानसभा सीटों पर उपचुनाव हो रहे हैं और ज्यादातर जो है सीटों के उपचुनाव पर इसी प्रकार के वीडियो वायरल हो रहे हैं। जिस प्रकार से आप देख सकते हैं कि पुलिस कर्मियों के द्वारा जो है जो वोटर्स है उनको रोका जा रहा है और साथ ही उनको धमकाया जा रहा है कि अगर वो घर से बाहर वोट डालने के लिए निकले तो उनको जो है शूट कर दिया जाएगा। तो कहा जा सकता है, जिस प्रकार से आप देख सकते हैं तस्वीर में पिक्चर में, कि महिलाएं जो है पुलिस कर्मियों से झगड़ा कर रही हैं अपना वोटर मनीष जी, मैं फिर से सुनना चाहता हूँ, क्या पुलिस बोल क्या रहा है? पुलिस का साफ तौर से यही कहना है कि आप मतदाता वोटिंग करने के लिए बाहर, घरों से बाहर नहीं निकलेंगे। उनको घर में ही जो है नजरबंद के तौर पर देखा जा सकता है कि तस्वीरों के माध्यम से उनको अपने घरों से निकलने नहीं दिया जा रहा है। वो वोटिंग बूथ की तरफ जाना चाहते हैं, लेकिन उनको वोटिंग करने से उनको रिवॉल्वर दिखा करके गोली मारने की बात इसके लिए क्या पुलिस को पोस्टिंग मिला, या वोट जो वोटर है वो लोग शांतिपूर्ण से वोट दान कर सके, इसके लिए पोस्टिंग मिला है पुलिस को? जी बिल्कुल, कहा जाए तो सुबह के वक्त से ही शिकायतें आ रही हैं। समाजवादी पार्टी लगातार चुनाव आयोग से शिकायत कर रही है कि उनके वोटर्स को वोट डालने नहीं दिया जा रहा। वहीं भारतीय जनता पार्टी का कहना है कि ये वोटर्स जो है बाहर से बुलाए गए हैं, ये फर्जी वोटर है। तो इसी प्रकार की जो है कंप्लेनें जो है चुनाव आयोग को की जा रही है। लेकिन जो तस्वीर दिखा रहे हैं कि जिस प्रकार से ये बहुत ही संवेदनशील मामला है कि पुलिस कर्मियों के द्वारा जो है वोटर्स को घर से बाहर नहीं निकले, जिसको लेकर के जो है वोमेन जो महिलाएं हैं लगातार जो है पुलिस कर्मियों से झगड़ा कर रही हैं। इस प्रकार की तस्वीरें सुबह के वक्त से ही लगातार देखने को मिल रही है। अगर जो वोटर्स वहां पर पहुंच भी जा रहे हैं तो उनसे या तो कहा जा रहा है कि लाल पर्ची लेकर के आओ, आप व्हाइट पर्ची जो लेकर के आए हैं वो गलत है, रेड पर्ची के माध्यम से ही आप वोटिंग कर सकते हैं। तो कह सकते हैं कि कहीं ना कोई कारण बता करके जो है वोटर्स को जो है वापस किया जा रहा है, या तो उनको घरों से बाहर नहीं निकलने दिया जा रहा है। इस प्रकार की शिकायतें जो है समाजवादी पार्टी और वहां के निवासियों के द्वारा जो मनीष जी, ये वीडियो सामने आने के बाद इलेक्शन कमीशन ने कोई एक्शन लिए ये पुलिस ऑफिसर के विरोध? जी बिल्कुल, जिस प्रकार से चुनाव आयोग के जो अधिकारी हैं उन्होंने मीडिया के सामने मुखातिब होकर ये कहा है कि अब तक जो है 5 पुलिस कर्मियों को
सस्पेंड किया गया है। और साथ ही उनका ये कहना है कि अगर जो सुरक्षा के लिए, सिक्योरिटी के लिए जो पुलिसकर्मी जो सड़कों पर या बूथ के बाहर लगाए गए हैं वो वोटर आईडी कार्ड चेक करने के हकदार नहीं है, उसके बावजूद भी जो है इस प्रकार के वीडियो जरूर आ रहे हैं। चुनाव आयोग के अधिकारी ये जरूर कह रहे हैं कि इस प्रकार के वीडियो या किसी प्रकार की जो शिकायतें आएंगी तो उससे उनके पुलिसकर्मियों के खिलाफ कार्रवाई की जाएगी। हालांकि अब तक 5 पुलिसकर्मियों को सस्पेंड जरूर किया गया है, लेकिन जो वोटर्स हैं वो लगातार जो है मीडिया के सामने आ रहे हैं, वीडियो बना करके सामने आ रहे हैं कि उनको घरों से निकलने नहीं दिया जा रहा है। इसके लेकर पॉलिटिकल पार्टी का क्या कहना है? जी बिल्कुल, समाजवादी पार्टी के अखिलेश यादव ने जो है मीडिया के सामने मुखातिब होकर के साफ तौर से उनका ये मुस्लिम बाहुल क्षेत्र है, उनके जो वोटर्स हैं उनको जो है पुलिस कर्मियों के द्वारा, सरकार के द्वारा जो है और उनको जो है रोका जा रहा है, उनके ऊपर दबाव डाला जा रहा है कि आप वोटिंग नहीं करेंगे। वहीं पर भारतीय जनता पार्टी का साफ तौर से ये कहना है कि ये वोटर जो है दूसरी जगहों से बुलाए गए हैं, उनको यहाँ पर फर्जी वोटिंग करने के लिए लाया गया है। तो इसी प्रकार के इससे जो है शिकायतें चुनाव आयोग से की जा रही है, लेकिन जिस प्रकार से वीडियो आने के बाद जो है ये मामला काफी गंभीर बन चुका है। भारतीय जनता पार्टी के जो भी बड़े नेता हैं लगातार जो है मीडिया के सामने शिकायतें कर रहे हैं। वहीं पर अखिलेश यादव या उनके जो भी बड़े नेता है वो मीडिया के सामने आकर के ये बयान दे रहे हैं कि वोटर्स को वोट डालने नहीं दिया। ज्यादातर जो ये वोटर मनीष जी अब रहिए हमारे साथ, बने रहिए मनीष जी, हम सुनाना चाहते পুলিশ ঠিক কি বলছে, যারা ভোটার তারা ভোট দিতে যাচ্ছিল, কি বলছে পুলিশ বন্দুক উঁচিয়ে, শুনুন একবার। यही तो मारने के हैं आदेश, यही तो मारने का आदेश है, यही तो मारने का आदेश है। चलो चलो यही तो मारने के हैं आदेश, यही तो मारने का आदेश है, यही तो मारने का आदेश है। चलो चलो यही तो मारने। আপনারা শুনতে পেলেন যে ঠিক কি বলছে পুলিশ এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তিনি বলছেন যে মুসলিম ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, ভোটদানে বাধা দিচ্ছে পুলিশ। যদিও এই পুলিশ অফিসার, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে 5 জন পুলিশ অফিসারকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, কলকাতার ভিতরে স্বাগত। আমরা উত্তরপ্রদেশের একটি ভোট গ্রহণ কেন্দ্রের ছবি দেখাচ্ছি, যেখানে পুলিশ আধিকারিক বন্দুক উঁচিয়ে তিনি ভোটারদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন। এমনিতেই আজকে ভোট নিয়ে সেখানে একাধিক অভিযোগ রয়েছে। বারবার বিজেপি এই রাজ্যে আপনাদের বিরুদ্ধেও নানা অভিযোগ তোলে যে এই রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হয় না। কি বলবেন এই ঘটনার পরে? দেখুন, বিজেপি আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে অনেক অভিযোগ করতে পারে, কিন্তু সবথেকে বড় ঘটনা এই রাজ্যে যখন নির্বাচন হয় সেখানে মানুষ তারা ভোট দিতে পারে। 70, 75, কখনো 80% ভোট পড়ে এবং নির্বাচন কমিশন প্রত্যেক ক্ষেত্রে বলে যে ভোট শান্তিপূর্ণ এবং অবাধ। জাতীয় নির্বাচন কমিশন আমাদের নয়, এবং সেখানে তারা পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করায়। কেউ বলতে পারবে না এখানকার লোক ভোট দিতে পারে না। কিন্তু বিজেপি তারা নানাভাবে অপপ্রচার করে। উল্টো দিকে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানকার অবস্থাটা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা যে ছবি দেখাচ্ছেন যে যোগী আদিত্যনাথের পুলিশ তারা জোর করে ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে ভোট দেওয়ার থেকে বিরত থাকার জন্য বন্দুক দেখিয়ে। এটাই আসল সত্য যে বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না, নিজেদের রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় না, করতে দেয় না। এবং আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অনেক উচ্ছ্বাস করলেও পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হয়। উল্টো দিকে এইসব রাজ্যে সাধারণ মানুষ ভোট দিতে ভয় পায়। এটাই আজকে সব থেকে বড় সত্য। এবং বিজেপির এই গণতন্ত্রহীনতা বা গণতন্ত্রকে নষ্ট করার যে পরিকল্পনা, আমরা গুরুতর নিন্দা। ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এবং তিনি খুব স্বাভাবিকভাবে এই ঘটনার
কড়া সমালোচনা করলেন যোগী প্রশাসনের, পুলিশের এই ভূমিকা নিয়ে সমালোচনা করলেন জয়প্রকাশ মজুমদার। मनीष तिवारी रोचन हमारे संगे। मनीष, जो जानना चाहेंगे, जो समाजवादी पार्टी और बीजेपी जो बोल रहा है अभी तो पुलिस के ऊपर कार्रवाई भी होगा, जो वोटर को वोट देने के लिए पुलिस ने बोला कि ना जाने के लिए वोट सेंटर में, वो लोग अभी वोट दे चुके हैं क्या? जी बिल्कुल, जिस प्रकार से देखा जाए कि वोटर जो है निकलने का प्रयास कर रहे हैं या तो बूथ तक जो पहुंच गए हैं, या देखा जाए कि कुछ मीडिया कर्मियों का ने जब इस पूरे मामले पर आवाज उठाई है तो उसके बाद कुछ वोटिंग परसेंटेज जरूर बढ़ रहा है। लेकिन हालांकि देखा जाए जिस प्रकार की जो पुलिस की दादागिरी और जो यहाँ पर देखने को मिल रही तस्वीरों के माध्यम से आपने सुना ही होगा कि घरों से ही निकलने नहीं दिया जा रहा है। सुबह के वक्त जो लोग जो बूथ तक पहुंचे थे उनको जो है वोट डालने नहीं दिया जा रहा था। किसी की शिकायत थी कि रेड पर्ची लेकर के आओ, व्हाइट पर्ची। बने रहिए हमारे साथ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, যে ছবি আমরা দেখাচ্ছি উত্তরপ্রদেশের কাকরৌলিতে, উত্তরপ্রদেশে এমনিতে 9টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে, সেখানে কাকরৌলিতে দেখা যাচ্ছে যে একজন পুলিশ আধিকারিক তিনি বন্দুক উঁচিয়ে ভোটারদের বলছেন ভোট দিতে যেতে না। কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে বিজেপি এবং তার শাসন। এই যে উত্তম প্রদেশ বলে না, উত্তরপ্রদেশ না, উত্তম প্রদেশ। এই এখন মানুষের মান, গণতন্ত্রের মান এখন উত্তম অবস্থা দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষের অমৃতকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গণতন্ত্রের কথা বলেন, এই গণতন্ত্রের ছবিটা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, এই তৃণমূল বা বিজেপি শাসকের চরিত্রটাই এটা, যে পুলিশ দলদাস রূপান্তরিত হয়ে, দলদাসে রূপান্তরিত মানুষের ভোটকে নিয়ন্ত্রণ করবে, ভোট দানে বাধা দেবে। ওরা চায় যে এটা হচ্ছে, ওরা চায় যে ভোট টোট না হোক, ফ্যাসিস্ট কায়দায় একটা দল থাকবে, নির্বাচনের নামে প্রহসন হবে, আমরাই সরকারে থাকবো। এটাই বিজেপি, এটাই বিজেপির হিডেন এজেন্ডা। ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। তিনিও খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার সমালোচনা করলেন। উত্তরপ্রদেশের কাকরৌলিতে যে ছবি দেখা যাচ্ছে, যদিও নির্বাচন কমিশন ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং যে ভোটারদেরকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছিল তারাও গিয়ে ভোট দিয়েছে। সমাজবাদী পার্টির বক্তব্য যে সংখ্যালঘু ভোটারদেরকে কিন্তু এই ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং যোগী প্রশাসনের আসল রূপটা সামনে চলে এসেছে বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের কাকরৌলিতে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, বন্দুক উঁচিয়ে ভোটারদের হুমকি যাতে তারা ভোট গ্রহণ কেন্দ্রে না যান। ভোটাররা তারা ভোট দিতে যেতে চাইছেন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। যে ছবি আমরা দেখাচ্ছি, যদিও এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে, তবে এই ছবি আবারও প্রশ্ন তুলে দিচ্ছে যে এই কি যোগী প্রশাসনের ভূমিকা? এই মুহূর্তে আমরা টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনীষ তিওয়ারি। মনীষ, आपको भी बहुत बहुत शुक्रिया। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বিমত। দুই বিচারপতির মধ্যে এই দ্বিমত দেখা দেয়। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি জামিন মঞ্জুর করেন, জামিন খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তৃতীয় বেঞ্চে শুনানি হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার। হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ, কথা বলবো তার সঙ্গে। পীযূষ, ঠিক কি হয়েছিল এই শুনানি পর্বে, এই জামিন পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি পর্বে ঠিক কি হয়েছিল? দেখো, পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানায়। সিবিআই কেসে তারা জামিনের আবেদন জানিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। আজকে যখন রায়দান হয় তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এই 9 জনেরই জামিনের আবেদন মঞ্জুর করলেন। পাশাপাশি বিচারপতি অপূর্ব সিনহা রায় তার সঙ্গে তার যে মত রায় তা কিন্তু তিনি ডিফার করলেন। ডিফার করলে তিনি জানিয়ে দিলেন যে
ডক্টর সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, অশোক কুমার সাহা, কল্যাণময় গাঙ্গুলি ও শান্তিপ্রসাদ সিনহা, এই 5 জনের জামিনের আবেদন তিনি খারিজ করছেন। তার কারণ তিনি মনে করছেন যে এই 5 জনের সঙ্গে যে কনস্পিরেসি হয়েছে শিক্ষক নিয়োগের, তার সঙ্গে এরা সম্পূর্ণভাবে জড়িত রয়েছে, এই মুহূর্তে তাদের জামিন দেওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে এদের 5 জনকে প্রত্যেককেই, অর্থাৎ যে 9 জন জামিনের আবেদন করেছিলেন 9 জনকেই তিনি জামিন মঞ্জুর করছেন। এই ডিভিশন বেঞ্চ যে 4 জনের জামিন মঞ্জুর করেছেন তার মধ্যে হচ্ছে কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত ও চন্দন মণ্ডল, এই 4 জনের জামিন মঞ্জুর হয়েছে। যে পার্থ চট্টোপাধ্যায় সহ যে 5 জনের জামিনের আবেদন খারিজ হয়েছে, এখন সেই বিষয়টি কলকাতা হাইকোর্টের ওপরেই বিচারাধীন রইল। তার কারণ এই মামলা সরাসরি চলে যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি কোনো তৃতীয় বিচারপতিকেও নিযুক্ত করতে পারেন, অথবা একটি লার্জার বেঞ্চ অর্থাৎ বৃহত্তর বেঞ্চ গঠন করতে পারেন, যে বেঞ্চের সদস্য হবে 3 বিচারপতি বা তার ঊর্ধ্বে। অর্থাৎ এই বৃহত্তর বেঞ্চ বা তৃতীয় কোনো বিচারপতির সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে পার্থ চট্টোপাধ্যায় সহ এই 5 জনের জামিনের ভবিষ্যৎ। যদিও পার্থ চট্টোপাধ্যায় সহ এই 5 জনের জামিন যদি ওই বৃহত্তর বেঞ্চ বা তৃতীয় বিচারপতি মঞ্জুর করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই সিবিআই মামলায় জামিন পাবেন। কিন্তু অপরদিকে যদি তৃতীয় বিচারপতি বা বৃহত্তর বেঞ্চ তাদের জামিনের আবেদন খারিজ করে দেন, তাহলে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের সঙ্গে সহমত হয়ে তাদের জামিনের আবেদন খারিজ হবে। অর্থাৎ এখন সম্পূর্ণ নির্ভর করছে প্রধান বিচারপতির গঠিত যে তৃতীয় বিচারপতি অথবা বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তের ওপরে। মূলত পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা সিবিআই মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে মামলা, সেই মামলায় তিনি কলকাতা হাইকোর্টে সেই মামলার আবেদন খারিজ হবার পর সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। আজই সেই মামলার শুনানি ছিল, কিন্তু সেই মামলার শুনানি আজ পিছিয়ে গেছে। অপরদিকে কুন্তল ঘোষ আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায় জামিন পেয়েছেন। অন্যদিকে কুন্তল ঘোষের আবার সিবিআই মামলার যে জামিনের আবেদন, সেই আবেদন ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। পীযূষ, থাকো তুমি আমাদের সঙ্গে। আমরা দর্শকদের আবারও একটু জানিয়ে রাখবো যে নিয়োগ দুর্নীতিতেই ইডির মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন নিম্ন আদালতের, জামিন মঞ্জুর করা হয়েছে। নিম্ন আদালতের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না কুন্তল ঘোষ, এমনটাও জানানো হয়েছে। এই বিষয়টি নিয়েও কথা বলবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, যেটা জানতে চাইবো যে একই মামলাতে কুন্তল ঘোষ তিনি জামিন পেয়ে গেলেন, অথচ পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন না। কোন গ্রাউন্ডে জামিন পেলেন এই কুন্তল ঘোষ? মূল বিষয় হচ্ছে আর্টিকেল 21 সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ। অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার কিন্তু মনীষ সিসোদিয়া সহ বিভিন্ন রায়েতে উল্লেখ করেছেন যে অভিযুক্তকে দীর্ঘদিন আটকে রাখা যাবে না, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। যদি কোনো আদালত দেখে যে বিচার প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হচ্ছে, অযথা অভিযুক্তকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তার বিরুদ্ধে তদন্ত চলছে না, সুতরাং সেক্ষেত্রে আদালত মনে করছে যে অভিযুক্তের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রেই তিনি জামিন পাওয়ার যোগ্যতা অর্জন করছেন। ঠিক এই কারণেই দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় যে নিম্ন আদালত অর্থাৎ সিবিআই স্পেশাল কোর্টে এখনো পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। সুতরাং এই ট্রায়াল কবে শুরু হবে তার কারণ সাক্ষীর সংখ্যা প্রচুর। ট্রায়াল শুরু হয়ে সাক্ষী শেষ হতে হতে সে কবে হবে সে বিষয় কিন্তু অনিশ্চিত। তাই আদালত কলকাতা হাইকোর্ট মনে করছে এক্ষেত্রে তাকে আর আটকে রাখার প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের সেই রায় অনুযায়ী সাংবিধানিক অধিকার খণ্ডন হচ্ছে বলে সেক্ষেত্রে কুন্তল ঘোষের জামিন হয়েছে।
কিন্তু অপরদিকে তুমি যে কথা বললে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কিন্তু বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক এই আর্টিকেল 21 অর্থাৎ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাংবিধানিক অধিকার বলেই কিন্তু জামিন দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও বিচারপতি অপূর্ব সিনহা রায় সেই বিষয়টি উল্লেখ না করে তিনি সরাসরি যোগ আছে এমন একটি কারণ দেখিয়ে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন, তবুও এখনো বলা যায় না যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ হয়েছে। তার কারণ বিষয়টি এখনো বিচারাধীন। প্রধান বিচারপতির গঠিত তৃতীয় কোনো বিচারপতি অথবা কোনো বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তের পরই সেই সিদ্ধান্তের পরই নির্ধারিত হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ভবিষ্যৎ। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই যেটি দেখা যাচ্ছে, মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও দেখা গেছে যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন হচ্ছে, এই গ্রাউন্ডেই কিন্তু আদালত থেকে জামিন পাচ্ছেন অভিযুক্তরা। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ। কলকাতার বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কলকাতা পার্টি অফিসের সামনে, বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কলকাতা বিজেপি পার্টি অফিসের সামনে, বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। টায়ার চালিয়ে এই বিক্ষোভ প্রতিবাদ চলছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদা, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বক্তব্য বিজেপি কর্মী সমর্থকদের? দেখো, জানো যে কৃষ্ণনগরে মুর্শিদাবাদ যাওয়ার পথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ কিছুক্ষণের জন্য গ্রেফতার করে, তারপর তাকে জামিনে মুক্তি দেয়। তারই প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের সভাপতিকে গ্রেফতারের জন্য কলকাতায় বিজেপি রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ হয়। বিজেপি কর্মীরা বিক্ষোভ করেন। সেন্ট্রাল এভিনিউতে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয়। তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পুলিশের সঙ্গে একটু ধস্তাধস্তিও হয়। যাই হোক, এখন এই মুহূর্তে বিজেপির বিক্ষোভ শেষ হয়ে গেছে। তারা বিজেপি রাজ্য দপ্তরের সামনে উপস্থিত হয়েছে। মূলত কলুটলার মোড়ে, সেন্ট্রাল এভিনিউর উপরে কলুটলার মোড়েই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রচুর পরিমাণে পুলিশ ছিলেন। আপাতত বিক্ষোভ শেষ, আবারও যান চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণের জন্য সেন্ট্রাল এভিনিউতে যান চলাচল এই বিক্ষোভের জন্য বন্ধ ছিল। অঞ্জনদা, এক্ষেত্রে এই বিজেপি কর্মী সমর্থকদের দাবি কি ছিল? শুধু সুকান্ত মজুমদারের মুক্তি নাকি অন্য কিছু? দেখো, সুকান্ত মজুমদার ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছেন, কিন্তু তাদের দাবি হচ্ছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতিকে কেন পুলিশ গ্রেফতার করবেন? তিনি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তিনি মুর্শিদাবাদে যাচ্ছিলেন না। তিনি সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কৃষ্ণনগরেই আটকে দেওয়া হয়। কেন? এরই প্রতিবাদে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ উঠতে দেওয়ার জন্যই তারা এই সেন্ট্রাল এভিনিউতে অবরোধ করেন বিজেপি রাজ্য অফিসের সামনে। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় পার্টি অফিসের সামনে, এই বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এই মুহূর্তে বিক্ষোভ উঠে গিয়েছে। সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বেলডাঙ্গায়, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও তিনি মুক্তি পেয়ে গিয়েছেন, ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য মেডিকেল কাউন্সিল নিয়ে তৃণমূলের টানাপোড়েন। রাজ্য মেডিকেল কাউন্সিল নিয়ে তৃণমূলের টানাপোড়েন।
শান্তনু সেনকে সরাতে চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি, সুদীপ্ত রায়ের পাল্টা স্বাস্থ্য সচিবকে চিঠি। তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনুর, মেডিকেল কাউন্সিল ঘিরে তৃণমূলের কোন্দল তুঙ্গে। শান্তনু সেনকে সরাতে চেয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি, সুদীপ্ত রায়ের পাল্টা চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন তিনিও পাল্টা চিঠি দিয়েছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি জানবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, এই বিষয়টি নিয়ে কি বলা হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে বিষয়টি? দেখো, এই ডাক্তার দুই নেতা শান্তনু সেন এবং সুদীপ্ত রায়, এদের দুজনের মধ্যে দ্বৈরথ কিন্তু আজকে নতুন নয়। যবে থেকে মেডিকেল কাউন্সিলের তারা দুজন নেতা হয়েছেন তখন থেকেই এই যে, এবং আরজিকর আবহেতে এই শান্তনু সেন কিন্তু জুনিয়র ডাক্তার ফ্রন্টের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন এবং রাজ্য সরকার যখন বিপদের মধ্যে পড়েছিলেন এই স্বাস্থ্যক্ষেত্র নিয়ে, তখন এই শান্তনু সেন কিন্তু পিছন থেকে ইন্ধন জুগিয়েছিলেন বলে অভিযোগ। এই জায়গাতে সুদীপ্ত রায়ের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য, অথচ বারবার 6 বার তাকে মিটিংয়ে ডাকা হয়েছে, সবার মিটিংয়ে তিনি কোনোটাতেই অংশগ্রহণ করেননি এবং আইএমএর নিয়ম অনুযায়ী যদি 3টের বেশি মিটিং কেউ না থাকেন তাহলে তাকে বরখাস্ত করতে পারে স্বাস্থ্য সচিব, এবং সেই মতোই স্বাস্থ্য সচিবের কাছে পদত্যাগ, তাকে যাতে পদ থেকে সরানো হয় সেই মতো চিঠি দিয়েছেন সুদীপ্ত রায়। অন্যদিকে শান্তনু সেনও কিন্তু তার একটা ব্যাখ্যা তিনি স্বাস্থ্য দপ্তরকে দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য সচিবকে দিয়েছেন। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই দুই নেতার দ্বৈরথ। তবে এই দুই নেতার দ্বৈরথ কিন্তু যে গত নির্বাচন হয়েছিল এখানে কাউন্সিলের, তখন কিন্তু এদের দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটেছিল এবং এই দুজনের দ্বৈরথ কিন্তু আজকের নতুন নয়, আরজিকর আবহেতে নতুন মাত্রা পেয়েছে। কারণ পিছন থেকে শান্তনু সেন এই সুদীপ্ত রায়কে সরানোর জন্য বহু রকম চেষ্টা করেছিলেন, কারণ তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই সুদীপ্ত রায়। সেই জন্যই কিন্তু সুদীপ্ত রায়ের সঙ্গে তার একাধিকবার মনোমালিন্য হয়েছিল, তাতে নতুন মাত্রা পেয়েছে এই আজকের এই চিঠি। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বিষয় শান্তনু সেনের কি বক্তব্য শুনুন। চিঠির বিষয়ে বলছেন, সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। চিঠির বিষয়ে বলছেন, সেই চিঠির বিষয়ে আমিও সূত্র মারফত জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে এবং আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার চিঠিটিও আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক? প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে চাইল ইডি। এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, বাথরুমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যান। সেই সময় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় 1 সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের আদালতে জামিন ইমরান খানের। জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা যাচ্ছে। জামিন পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন। অঙ্কুতা, কোন মামলাতে জামিন পেলেন ইমরান খান? ঋষিকেশ, আমরা সকলেই জানি তোষাখানা মামলায় অভিযোগ ছিল ইমরান খানের বিরুদ্ধে যে ইমরান খান যখন তিনি সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বিভিন্ন বিদেশি অতিথি অভ্যাগতরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য গিফট নিয়ে আসতেন, যে উপহার নিয়ে আসতেন। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই সমস্ত উপহার আত্মসাৎ করেছিলেন তিনি
এবং সেগুলি বিক্রি করে সেখান থেকে আর্থিকভাবেও লাভবান হন ইমরান খান। এবং তার যখন প্রধানমন্ত্রিত্ব চলে যায়, অনাস্থা আসার পরে তারপর তার বিরুদ্ধে এই মামলা হয় এবং সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ইমরান খান এবং জামিনের আবেদন নাকচ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারাবাস করছেন। আজকে এই মুহূর্তের যে খবর, যে ইমরান খানের বিরুদ্ধে সেই অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের একটি আদালত তাকে জামিন দিয়েছে। ফলে এই বিষয়টি যদি আবার তাদের তদন্তকারী সংস্থা উচ্চতর আদালতে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে আদালত উচ্চতর আদালত কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এই মুহূর্তে ওই মামলায়, তোষাখানা মামলায় জামিন পেলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ধন্যবাদ অঙ্কুর। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। পাকিস্তানের আদালতে জামিন, ইমরান খানের তোষাখানা মামলাতে তিনি জামিন পেলেন। পাকিস্তানের আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের আদালতে জামিন, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তোষাখানা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন। বিয়ের প্রস্তাবে সায় না দেওয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুনের ঘটনা। ট্রেনে বাড়ি ফেরার পথে ছিনতাই নগদ টাকা, সোনার চেন। বসিরহাটের ঘটনা, বসিরহাটের মাটিয়ায় অভিযুক্তের বাড়ি বলে জানা যাচ্ছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জিত, কি আপডেট রয়েছে বিষয়? খুনের অভিযোগ হয়েছে মূল অভিযুক্ত নিজামুদ্দিন মোল্লা সহ 3 জনের বিরুদ্ধে বারাসাত জিআরপিতে। যেহেতু ঘটনার সূত্রপাত কিন্তু মালতীপুর স্টেশন, অর্থাৎ বসিরহাটের যে শিয়ালদা আসামার যে লাইনে যে মালতীপুর স্টেশন আছে, সেই কাপাড়ার বাসিন্দা বছর 55 জব্বার মোল্লা, সে পেশায় সবজি ব্যবসায়ী। গতকালকে যখন শিয়ালদার থেকে তখন ভিড় ছিল এবং মালতীপুর স্টেশনে নেমে আসে, তখন এই রেল গেটের মধ্যেই, অর্থাৎ রেল চত্বরের মধ্যেই তাকে পিছন দিক থেকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ইতিমধ্যে যে অভিযোগটা তার মৃতের পরিবার তুলেছেন, যে ওই যুবক, প্রতিবেশী যুবক, তার বিয়ের প্রস্তাব দিয়েছিল তার পরিবারের মেয়েকে, এবং যার কারণে একাধিক তার পরিবার এটাকে মানতে নারাজ, তার জন্য তাকে হুমকি দেয় একাধিকবার বলে অভিযোগ, এবং তাকে পরিকল্পনা করে খুন করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে এটা তদন্ত শুরু করেছে বিশেষ করে রেল পুলিশ, অন্যদিকে মাঝে থানা পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য যেমন হচ্ছে বারাসাত জিআরপিতে, পাশাপাশি তার কাছে মৃতের পরিবারের অভিযোগ যে ওই মৃত যে বিশেষ করে ব্যবসায়ী, তার কাছে নগদ 60,000 টাকা সোনার গহনা দুল ছিল। তার কারণ, তার গত 2 দিন আগে তার বিয়ে হয়ে যায়। বিয়ের সেই অর্থ এবং সোনা গয়না তার কাছেই ছিল, এবং সেগুলোকে ধারালো অস্ত্র কোপানোর পর তাকে কিন্তু ওইগুলো নিয়ে দুষ্কৃতা সম্পদ দেয় বলে অভিযোগ। সব মিলে গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে প্রশাসন। ইতিমধ্যে অভিযুক্তের বাড়িতে যেমন সকাল ভাঙচুর চালায় আর উত্তেজিত গ্রামবাসীরা, পাশাপাশি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। মূল বিষয় হচ্ছে এই যে মধ্যে জিআরপি এবং মাঠে থানা পুলিশ যৌথভাবে এই খুনের ক্ষেত্রে তদন্ত শুরু করেছে। এখনো থেকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ ও মাঠে থানা পুলিশ। ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধানের রহস্য মৃত্যুতে গ্রেফতার 3। গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। শনিবার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় উপপ্রধানের ঝুলন্ত দেহ। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু, উত্তর ব্যারাকপুর পুরসভার উপপ্রধান। ঘটনায় গ্রেপ্তার 3। সুইসাইড নোটের সূত্র ধরে 3 জনকে গ্রেপ্তার করে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতরা হলেন জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাস। রায়দিঘি থেকে গ্রেপ্তার জয়শ্রী দাস এবং টিটাগড় থানার অন্তর্গত শহীদ সরণি এলাকা থেকে গ্রেপ্তার শুভজিৎ বিশ্বাস ও শুক্লা বিশ্বাস।
তিন ধৃতকে বুধবার শারীরিক পরীক্ষার পর ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের। প্রসঙ্গত, গত শনিবার ইছাপুর আনন্দমঠ এলাকার ভাড়া বাড়ির ছাদ থেকে উপপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মোবাইলে ভুয়ো ভিডিও দেখিয়ে সত্যজিৎকে ব্ল্যাকমেল করা হয়েছিল। ঘটনার তদন্তে পুলিশ। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। রায়দিঘির পর এবার নামখানায় আবাসের তালিকা নিয়ে গন্ডগোল। আসল উপভোক্তার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। 3 দফায় 1,20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ। দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের। জেলায় জেলায় আবাস বিক্ষোভ চলছেই। কোথাও তালিকায় নাম নেই তো কোথাও আবার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এবার নতুন সংযোজন, রায়দিঘির পর নামখানার মৌসুমী। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত উপভোক্তা মৌসুমীর বাগডাঙ্গার বাসিন্দা আরতি মাইতির টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে। 3 ধাপে 1,20,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ গ্রামের অন্য এক মহিলার বিরুদ্ধে। অথচ আবাস যোজনার পোর্টালে টাকা ঢোকার সব নথি দেখাচ্ছে বঞ্চিত উপভোক্তার নামে। বঞ্চিত উপভোক্তার দাবি, তৃণমূল পঞ্চায়েত সদস্য কাটমানি খেয়ে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। বঞ্চিত উপভোক্তা নামখানার বিডিও, কাকদ্বীপের মহকুমা শাসক ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। অন্য লোককে দিয়ে দিয়েছে আর কি। কারা? পার্টির লোক, নেতারা যারা আছে তারাই দিচ্ছে। প্রাপক আরতি মাইতি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। পঞ্চায়েত সদস্য বলছে, খবর দিচ্ছে যে তোমাদের নামে ঘর আসছে, ডকুমেন্ট জমা দাও। জমা দিয়েছি। জমা দেওয়ার পরে কিছুদিন পরে বলে টাকা ঢুকেছে নাকি, দেখবে চেক করে। যখন দেখলি না টাকা ঢুকেছে, সেই টাকা তুলে নিয়ে এসে ঘর করেছি। আর আমাদের টাকা না তো, অন্য লোকের টাকা। অনিচ্ছাকৃত ভুল। ঘটনার কথা স্বীকার করে মৌসুমী পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল কায়েম খানের সাফাই। দুটো আরতি মাইতি হচ্ছে নিডি পার্সন, প্রত্যেকেই ঘরের প্রাপক। তৎকালীন অনিচ্ছাকৃত ত্রুটিবশত এক আরতি মাইতির নামে অ্যালট হয়েছে, অন্য আরতি মাইতি পেয়ে গেছে এবং যথারীতি সে ঘরটা করিয়েছেও। খুব নিডি পার্সন উভয় পক্ষ। তা এই হিসেবে আমরা বিডিও সাহেবের পরামর্শক্রমে, বিডিও সাহেবের নজরে আছে বিষয়টা। নামখানার বিডিও অমিত সাহু ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। আইডি নাম্বারটা, পিএমও আইডি নাম্বার, সেই আইডি নাম্বারেই তাকে আমাদের টাকা ক্রেডিট হয়েছে এবং সেখানে সম্পূর্ণ ঘর কমপ্লিটও করেছে। ঠিক আছে, তো এখন যদি ওই একই নামে যদি অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অভিযোগটা খতিয়ে দেখতে হবে। আর এই আমাদের যে আইডি বলছেন তার নামের এগেন্সে আরতি মাইতি, তাকেই আমরা টাকাটা ক্রেডিট করেছি। ঠিক আছে, তো অভিযোগ যদি থাকে আমরা সেটা খতিয়ে দেখব। বঞ্চিত উপভোক্তাদের পাশে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে। এখন দেখার কবে ঘর পান বঞ্চিতরা। নামখানা থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। দিল্লিতে সদস্য সংগ্রহ অভিযানের বৈঠকে যাওয়ার ছাড়পত্র পেল বিজেপির রাজ্য নেতারা। এর আগে বলা হয়েছিল যে রাজ্য বিজেপির নেতারা দিল্লিতে যেতে পারবেন না মিটিংয়ে, কারণ 50 লক্ষ তাদের সদস্য সংগ্রহ করতেই হবে মিনিমাম, কারণ 1 কোটি সদস্য সংগ্রহ করার একটা লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু শেষমেশ যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে পাওয়া খবরে, যে শেষমেশ ছাড়পত্র পেয়েছেন রাজ্য বিজেপির নেতারা। 22শে নভেম্বর বৈঠক হবে দিল্লিতে। এই নিয়ে কথা বলবো বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। অঞ্জনদা, কোন শর্তে ছাড়পত্র পেলেন রাজ্য বিজেপির নেতারা দিল্লিতে যাওয়ার? দেখো, 50 লক্ষ সদস্য সংগ্রহ করতে হবে 20 তারিখের মধ্যে, তাহলেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন। বিজেপির কেন্দ্রীয় অবজারভার সুনীল বানসাল এই ব্যাখ্যা দিয়েছিলেন। কিন্তু গত রোববার বিজেপি একদিনে 1 লক্ষ সদস্য সংগ্রহ করে। এই নিয়ে বিতর্ক আছে। বহু ভুয়ো সিম কিনে তারা সদস্য সংগ্রহ করেছে বলে অভিযোগ আছে। কিন্তু কেন্দ্রীয় সংগঠক, সাধারণ সম্পাদক সংগঠক বিএল সন্তোষ তাদেরকে একদিনে 1 লক্ষ সদস্য সংগ্রহ করার জন্য অভিনন্দন জানান। এটাই তাদের ছাড়পত্র হিসাবে কাজ করছে। আমরা যখন জানতে পেরেছি যে শ্রমিক ভট্টাচার্য সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠক তারা যাচ্ছেন, সভাপতিও যেতে পারেন,
সেদিন সমস্ত রাজ্যের বিজেপির নেতৃত্বরা উপস্থিত হবেন। সদস্য সংগ্রহ অভিযান কার কিরকম অবস্থা সেই নিয়ে আলোচনা একটা হবে। কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই, যে 1 কোটি লক্ষ্যমাত্রা করে আজ অব্দি বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে 13 লক্ষ। ফলে স্বাভাবিকভাবেই 1 কোটিতে তারা পৌঁছতে পারবে না এই মাসের মধ্যে। তাদের মূল দাবি থাকবে এই বৈঠকে রাজ্য বিজেপির নেতৃত্বে যে সময়সীমা বাড়ানো হোক, তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হোক। মূলত একদিনে 1 লক্ষ সদস্য করতে পেরেছে বলে তাদের এই বৈঠকে যাওয়ার ছাড়পত্র কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছে। ধন্যবাদ অঞ্জন দা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। বোমা ছাড়াই পরমাণু বিপর্যয়ের মুখে ইউরোপ। রাশিয়ার অন্দরে ATACMS মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। এই আবহে রাশিয়াও ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন ও মিসাইল ছোড়ে রাশিয়া। এ নিয়ে কথা বলবো। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি দেখি, গত কয়েক বছর ধরে, 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে, আর এবার তো ইউক্রেন সেখানে যে আঘাত করেছে তার প্রত্যাঘাত শুরু করে দিয়েছে রাশিয়া। কি পরিস্থিতি সব মিলিয়ে যুদ্ধের এই মুহূর্তে, কোন দিকে যাচ্ছে? দেখো, প্রত্যাঘাত শুরু করেছে, যেটা তুমি বললে একদমই ঠিক, এবং যেটাকে পরিভাষায় বলে এসকালেশন, অর্থাৎ তীব্রতা বৃদ্ধি, তীব্রতা বৃদ্ধি পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে মূল বিষয়টা এখন সামনে চলে আসছে সেটা হচ্ছে ইউক্রেনে অনেকগুলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। আমরা এটাও জানি যে ইউরোপের যে উন্নত অংশ পশ্চিম ইউরোপ, সেখানেও পরমাণু বিদ্যুৎ কিন্তু অনেক বেশি উৎপাদিত হয় আমাদের মতো দেশের তুলনায়। হয়তো ফ্রান্সে দেখা যাবে যে তারা টোটাল যে বিদ্যুৎ খরচ করে তার অর্ধেকের বেশি পরমাণু কেন্দ্র থেকেই তৈরি হয়। এখন রাশিয়া যে ড্রোনগুলো পাঠিয়েছে, 200-র বেশি ড্রোন, সেই ড্রোনগুলোর অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরবরাহ করে যে সাবস্টেশনগুলো, সেই সাবস্টেশনগুলোকে ধ্বংস করে দেওয়া। সেই সাবস্টেশনগুলো যদি ধ্বংস হয় তাহলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ কানেকশন কেটে যাবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে, এবং তাহলে ওখানে বিকিরণ ছড়িয়ে পড়বে, বিপর্যয় হতে পারে। এই বিপর্যয় ইতিমধ্যেই হয়েছে কিনা সেটা পরিষ্কার নয়, কিন্তু দেখা যাচ্ছে যে ইউক্রেনের যারা বিদ্যুৎ সরবরাহ সংস্থা, তারা ব্যাপকভাবে বিদ্যুৎ রেশনিং করছে, বিদ্যুৎ ছাঁটাই করছে সরবরাহ ক্ষেত্রে। সুতরাং ব্যাপারটা অত্যন্ত উদ্বেগজনক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। 4টে 4 দিক আজ এই পর্যন্ত। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।